অবরুদ্ধ নিশীথ লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব 11। রাবেয়া বেলা 11টার দিকে মায়ের বাড়ি গেলেন। বড় ভাইয়ের কাছে কিছু ধার পাওয়া গেলে তাও পাওনাদারদের একটু ঠেকানো যাবে, সময় পাওয়া যাবে চাইলে। আমজাদ সাহেবের অরাজি গম্ভীর মুখ দেখেও গেছেন রাবেয়া। অন্তুও চলে এলো। আব্বুর উদ্বিগ্ন মুখ আর কাতর চোখের চাহনি ভালো লাগে না। বছরখানেক আগে রাবেয়ার পিত্তথলিতে পাথর ধরা পড়ল। তৎক্ষণাৎ সার্জারি করিয়েছেন আমজাদ সাহেব। আব্বু আম্মু দুজনেরই হাই ব্লাড প্রেশার, ওষুধ পানির খরচা, অন্তুর পড়ালেখা, যাবতীয় দরকার গোটা সংসারের সবই বইছেন আমজাদ সাহেব। সব করতে ঋণ করতে হয়েছে আমজাদ সাহেবকে। অন্তিক একটা দোকান করেছে বড় বাজারের মধ্যে। অন্যরা তার চেয়ে ছোট ব্যবসা করে মাসে লাখ টাকা আয় করছে। অন্তিকের দোকান দিন দিন খালি হচ্ছে, পুঁজিসহ নেই হয়ে যাচ্ছে। বাড়িতে টাকা পয়সা দেয় না অন্তিক, আমজাদ সাহেবও চান না। এখনও তিনিই যেন বাড়ির একমাত্র কর্তা, অথচ চাকরি থেকে রিটায়ার্ড করেছেন বহুদিন আগে। তার কর্মবিশেষ উচ্চ পদস্থ ছিল না, স্কুল মাস্টার। পুরো পরিবারসহ অন্তিকের বউয়ের ভরণটাও নিশ্চুপ বহন করছে তিনি। অন্তিক নিজের এই লালবাত্তি জ্বলা ব্যবসার ব্যাপারে কোনো আলাপ আপুর সাথে করে না। অন্তিক অকালে বউ আনার পর স্বপ্নভাঙা আমজাদ সাহেব মার্জিয়ার সামনে দাঁড় করিয়ে দুটো থাপ্পড় মেরে বলেছিলেন, খেতে দিবি কোথা থেকে? সেই তো আমার ঘাড়েই চড়ে বসবি, অন্য উপায় আছে? আর কতদিন যাব এই সামান্য কামাই নিয়ে? এই আমি তোকে জন্ম দিয়েছিলাম, দু হাতে এত দূর টেনে নিয়ে এসেছি। তোকে নিয়ে রাতভর স্বপ্ন বুনেছি জালের মতো। দেখ, বিশ্বাস করার উপায় রাখিসনি আজ সেসব। ইচ্ছে বহুত ছিল, সেসব এক লহমায় গুঁড়ো করতে বাঁধেনি তো বিবেকে, না? বিবেক থাকলে হয়তো বাধ্য। বয়স কত হয়েছে, বিয়ে করে এনেছিস, তাও আবার আমার নামের সম্মান ডুবিয়ে। কী কাজ করেছিস? বউকে খাওয়ানোর মুরত আছে? চাকরি বাকরি করার যোগ্যতা আছে? আমার ছেলে এমন মূর্খ হবে তা জানলে হয়তো তোকে দুনিয়াতে আনতাম না। অন্তু প্রথমবার সেদিন আব্বুকে নিজের অভিজাত ব্যক্তিত্ব থেকে বেরিয়ে প্রথমবার এমন কম দামি সাধারণ বাক্যে মূর্খ সরল ধরনের কথা বলতে শুনেছিল। এর পরের দিন থেকে আজ অবধি চুপচাপ সব ভার বহন করছেন। কোনো অভিযোগ আর করেনি দ্বিতীয়বার। কিন্তু অন্তিক বোধ হয় বাপের সাময়িক ক্ষোভকে ধরে রেখে কিছু বিদ্বেষমূলক কাজ করে বসেছিল। একই বাড়িতে থাকে, সামনে দিয়ে আসা যাওয়া করে, মাথা তুলে তাকায় না, আব্বুর সাথে কথা বলে না, ধার ধারে না কোনো কিছুর। সে যে আছে দুনিয়াতে, তার অস্তিত্বের খোঁজ পাওয়া মুশকিল। সেসবের পরদিনেই বড় বাজারে দোকান নিল সে। সপ্তাহখানেকের মাঝে সেই দোকানে কমপক্ষে লাখ পাঁচেক টাকার মাল তুলল। টাকা কোথায় পেয়েছে তার হদিশ কেউ জানে না, আর না জানানোর প্রয়োজন মনে করেছে অন্তিক কোনোদিন। আমজাদ সাহেব বহু খোঁজ চালিয়েও বের করতে না পেরে হাল ছেড়েছেন। মাসখানেকের মধ্যেই দোকানের ক্ষয় শুরু হলো। উন্নতির জায়গায় ক্রমান্বয়ে অবনতি। বেচাকেনা হয় কিনা কে জানে, কিন্তু একটা পয়সা ঘরে আসে না, কোথায় যায় কেউ জানে না। প্রথমে সকলে ভেবেছিল অন্তিক খারাপ পথে গেছে, নেশা করে হয়তো। সেসবও খোঁজ নিয়ে দেখার পর পাওয়া যায়নি। অন্তিক কেমন যেন হয়ে গেছে, মুখ চোখ শুকনো, শরীর শুকিয়ে সুদর্শন ছেলেটা একদম 60 বছরের বুড়ো হয়ে গেছে। খাচ্ছে বাপের ঘাড়ে, আছে বাপের পাখার নিচে। অথচ তার আত্মসম্মান নাকি তীব্র অভিমান, অথবা অন্য কিছু কে জানে। দুপুরের রান্নাতে হাত লাগিয়েছে মার্জিয়া।
অন্তু গিয়ে থালা বাসন মাজতে গেলে মার্জিয়া বলল, অন্তু, একা ছিলাম, কাজ করতেছিলাম, ভালোই তো ছিলাম, কী দরকার তোমার এখানে আসার? সকাল থেকে রান্না করতে পেরেছি, বাসন মাজতে হাত ক্ষয়ে যাবে না আমার, রাখো তো, যাও এখান থেকে। অন্তুর কথা বলতে ইচ্ছে করলো না, তবুও বিনয়ের সাথে বলল, আপনি চাইলে এখন একটু বিশ্রাম নিতে পারেন ভাবি, আমি রান্না করছি। সবচেয়ে বেশি গা জ্বলে কখন জানো? জানি না, আপনার বা কখন সবচেয়ে বেশি গা জ্বলে আমার জানার কথা তো নয়। মার্জিয়া দাঁত খিচে আবারও সামলালো নিজেকে। তোমার সামনে আসলে, তুমি যতক্ষণ সামনে থাকো আমার গা তীর তীর করে পড়ে, বিশেষ করে তোমার শান্ত নরম কথায়। অন্তু আস্তে করে বলল, আচ্ছা, বুঝতে পেরেছি। থালা বাসন মাজা হলে রান্নাঘরে ছড়িয়ে থাকা কৌটা বিভিন্ন জিনিসপত্র গুছিয়ে রাখতে লাগলো। মার্জিয়া বলল, আমার চাচাতো ভাইকে পছন্দ হয়নি তোমার? হয়নি এমন নয়। তাহলে কোনো জবাব তো দিলে না। আসলে ভাবি, এখন বিয়ে করতে চাই না আমি। বিয়ে করার মতো হলে তো আর ভেগে যাব না। আপনারাই যেখানে খুশি ভালো মন্দ বুঝে দেবেন। ভেগে যাবে না তার গ্যারান্টি কি? অন্তু চুপ রইল। মার্জিয়া আবার বলল, বিয়ে কেন করবা না? বয়স কি 15তে পড়ে আছে তোমার? কচি ভাবো নিজেকে? কমপক্ষে 22-23 বছর বয়স চলতেছে। মেয়ে মানুষ কি আবার 30 বছরে বিয়ে করে? বয়স একটু বাড়িয়ে বললেন। যা হোক, পড়ালেখা অথবা সংসার দুটোই এককভাবে করতে হয়। আউটসাইড পিছুটা নিয়ে দুটোর কোনোটাই ভালো হয় না। সংসার করলে শুধু সংসার, পড়ালেখা করলে পড়ালেখা। অনার্সের আর 2 বছর দেখতে দেখতে কেটে যাবে। এরপর এলএলবি করে বার কাউন্সিলর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে একটা নিম্ন আদালতে চাকরি পেতে হলেও চাপ কম নয় ভাবি। এখন বিয়ে নয় আপাতত। চোখ গরম করে তাকিয়েছিল মার্জিয়া। সে নরম সুরে বলল, আপনি কেন আগ্রহী আমার বিয়ে দিতে? অনেক কারণ আছে, একটু বলুন, আমি শুনতে আগ্রহী। মশলা কষানোর ঝাঁজ নাকে লাগতেই অন্তু কেসে উঠে মুখে ওড়না চেপে ধরল। তরকারিতে পানি দিয়ে মার্জিয়া ফিরল ওর দিকে। তুমি খুব জাননেওয়ালা, নাটক করলেও বহুত কিছুই জানো না। তার ওপর জোয়ান মেয়ে বাড়িতে থাকলে তোমার বাপ মায়ের চিন্তা না থাকলেও আমার হয়। আর তার ওপর তোমার যে স্বভাব চরিত্র আর তেজ, ছেলে পাওয়া গেলেই হয়। আমার বোনের সংসার নড়বড় হয়ে গেছে তোমার জন্য। তোমাকে পড়ালেখা করাতে গিয়ে আমার শ্বশুরের হাতের অবস্থা খারাপ। অন্তু যাও তো, আমার কথা বলতে মন চাচ্ছে না তোমার সাথে। খুব অগাছলো লাগলো কথাগুলো। অন্তুর মনে হলো ভাবি যা বোঝাতে চাচ্ছে তা আসলে পারছেন না। চুপচাপ দাঁড়িয়ে রইল। খানিকক্ষণ পরে আপন মনেই বলল মার্জিয়া, 1 টাকা যৌতুক ফৌতুক কিচ্ছু চাইনি, তোমাকে পছন্দ হয়েছে, আরও 5-7 ভরি গহনা দিয়ে নিয়ে যাবে, তাতে অন্তত সংকট কমতো একটু। অন্তু হাসল, বিক্রি করবেন নাকি আমায়? আর গহনা দিলে তো আমার গায়ে অথবা আলমারিতে থাকবে, সংকট কমবে কি করে? কি এমন সংকট লেগেছে বাড়িতে যে আমায় বিক্রি করা গহনা দিয়ে বাড়ির সংকট কমাতে হবে? দরজায় কেউ এলো। পাওনাদার। দীর্ঘশ্বাস ফেল অন্তু। আমজাদ সাহেব ডাকলেন অন্তুকে। এদিকে আয় তো অন্তু। অন্তু মুখ বৃত করে গিয়ে দাঁড়িয়ে অবাক হলো। মুস্তাকিন মহান বসে আছে। কেন এসেছেন এই লোক? সেদিন সে গিয়েছিল সেই ব্যাপারে কিছু বলতে এসেছে? আমজাদ সাহেব মৃদু হাসলেন। এটা আমার মেয়ে। অন্তুকে বললেন, ও আমার ছাত্র, হাই স্কুলে পড়তো। আমি তখন ওদের ক্লাস টিচার ছিলাম। সৈয়দ মুস্তাকিন মহান, পিবিআই অফিসার। নামটা কি ঠিক বললাম? মুস্তাকিন ইতস্তত হেসে মাথা নাড়ল। শুদ্ধতম হাসি, পরিপাটি এক
সৌম্য চেহারার পুরুষ মানুষ, পরনে পাঞ্জাবি থাকায় আরও ভালো লাগছে দেখতে। শাল চাদর জড়ানো। সেদিন কার্যালয়ে এমন বিশেষ লাগেনি। হালকা রঙা পাঞ্জাবিতে ফর্সা মতো শরীর, পেটানো হাতের ত্বকে কালো বেল্টের হাতঘড়ি নজরে এলো। সুপুরুষের খেতাব পাবার মতো সব কিছু আছে মুস্তাকিনের মাঝে। ভ্রুটা চটা পড়ল। জোর ভ্রুতে পুরুষ মানুষ এমনিতেই একটু বেশি নেশা ধরানো হয়। হাসিটা চমৎকার সুন্দর। বসে আছে বিনয়ীভাবে নিজের প্রাক্তন শিক্ষকের সম্মুখে। মুচকি হাসি ঠোঁটে ঝুলছে। এভাবে কোনোদিন আগে পরখ করেনি কাউকে অন্তু। মুস্তাকিন বলল, আমি জানতাম না স্যার এটা আপনার মেয়ে। ছোটবেলায় স্কুলে দেখেছি বোধ হয়। এরপর সেদিন ভার্সিটিতে একবার দেখা হয়েছিল, কিন্তু হিজাবের আড়ালে। তার উপর বড় হয়ে গেছে, চিনতে পারার কথা না। সৌহার্দ্যপূর্ণ কণ্ঠস্বর। ভার্সিটিতে? তুমি কি করছিলে ওখানে? সামাজিক খোঁজখবর থেকে বেশ দূরে চলে এসেছেন স্যার। একটা ভয়ানক রেপ কেস ঘটে গেল আপনাদের এরিয়াতে, জানেন না? সেটার তদন্তে এসেছি। স্যার করছিস কেন বাপ? তোরা কত বড় মানুষ হয়ে গেছিস, এসব ডাক শোনার যোগ্যতা পেরিয়ে গেছিস। আমার থেকে বহুত বড় হয়ে গেছিস। আগে মনে হতো তুই লম্বা হবি না বেশি, আজ তো দেখছি নকশাই বদলে গেছে দেহের গড়নের। মুস্তাকিন মাথা নিচু করে হেসে ফেলল। স্যার, আমি আপনার কাছে চিরদিন নিয়মিত বেতের বাড়ি খাওয়ার ছাত্র। আপনারা কোনো দিন ছোট হবেন না, আর না আমি বড়। এসব কথা বলে আজও সেই একইভাবে লজ্জায় ফেলছেন। যেভাবে স্কুলে পড়া না পড়ে গেলে অপমান করতেন, আজও নাম ধরে একবার ডাকুন, কি নস্টালজিক হয়ে যাব নির্ঘাত। কিন্তু আপনার দীপ্তির সাথে সাথে অভিজাত্য কমে এসেছে স্যার। কোনো ট্রমাতে আছেন মনে হচ্ছে। আমজাদ সাহেব হাসলেন। কবে শিফট হয়েছিস দিনাজপুর? মাস কয়েক হলো। আমজাদ সাহেব অন্তুকে ইশারা করলেন। যা। তার ধারণা ছিল পুলিশ বা সরকারি চাকরিজীবীরা সব আঙ্কেল টাইপের, তেলে ড্রাম মার্কা ভুঁড়িওয়ালা, ঠাকলু আর বয়স্ক দেখতে বিকট ধরনের হয়। আমজাদ সাহেব জিজ্ঞাসা করলেন, মামার বাড়িতেই থাকিস? না, ফ্ল্যাট ভাড়া করে থাকছি। বৌমাকে আনলি না? ছেলে মেয়ে কয়টা হয়েছে? কবে মোড়ে টোড়ে যাব? দেখা করতে এলো না ওরা বাপের বুড়ো স্যারটার সাথে? গম্ভীর মানুষটার এই সহজ দিকটা অনেকের অজানা, অথচ মুস্তাকিন খুব জানে স্যারের এই মুক্তমনা হাস্যোজ্জ্বল রূপকে। হেসে ফেলল। স্যার, আগে এটা তো জিজ্ঞাসা করেন বিয়ে করেছি কি না। আমজাদ সাহেব গম্ভীর হলেন। বয়স কত তোর? কত বলে মনে হয় স্যার আপনার? আমজাদ সাহেব আপাতমস্তক দেখে বললেন, আন্দাজ করে কথা বলার অভ্যাস নেই আমার, তবে দেখতে বেশ ফিটফাট হয়েছ। আগে তো মোটু ছিলে, শরীরের মেদ নেই হয়ে গেছে, শুধু বড় বড় চোখ দুটো আছে। মুস্তাকিন কপালে আঙুল ঘষতে ঘষতে ধীরে ধীরে হেসে ফেলল। লজ্জা পাচ্ছি স্যার। আমজাদ সাহেব বললেন, কন্যা রাশি তোর। মুস্তাকিন এবার শব্দ করে হেসে উঠল। নিঃশব্দে হাসলেন আমজাদ সাহেবও। মুস্তাকিন মুগ্ধের মতো চেয়ে রইল গৌরাঙ্গ পুরুষটির সুলভ হাসির দিকে। তরতরে তেজি হাসি স্যারের। মুস্তাকিনের সবচেয়ে প্রিয় শিক্ষক, সর্বকালের সব শিক্ষকদের মাঝে। হালকা মেহেদি রঙের রাঙানো দাড়িতে সাদা লুঙ্গির সাথে ফতুয়া পরা লম্বা আত্মবিশ্বাসী পুরুষটি মুস্তাকিনকে বারবার মুগ্ধ করে। মুস্তাকিন হাসি সামলালো। কেন স্যার? ছেলেদের লজ্জা পাওয়ার অধিকার নেই? অন্তু ট্রে ভর্তি নাস্তা আনলো। মুস্তাকিন বলে উঠল, স্যার এটা ঠিক হলো না। আমজাদ সাহেব গম্ভীর হলেন। এখন তুই আমায় ঠিক ভুল শেখা।
স্যার, তা বলিনি আমি। আপাতত আর কিছু বলতে হবে না এ ব্যাপারে। তুলে নে এক এক করে। আম্মা, পানি দিলি না? অন্তু পানি আনতে গেল। আমজাদ সাহেব বললেন, একসাথে দুপুরের খাবার খাওয়ার সময়টুকু হবে? ভারী শোনালো কথাটা। মুস্তাকিন ভুরু চুলকে হাসলো। এভাবে বললে সময়ের সাহস নেই না হওয়ার। কেকের একটা পিস উঠিয়ে নিয়ে হাতে রেখে বলল, অন্তিকের কী খবর? আমি ভেবেছিলাম না তুমি প্রশাসনে ঢুকবে। মুস্তাকিন বুঝল স্যার কথাটা এড়াতে চাইছেন। সেও আর গেল না ওই দিকে। আমি নিজেও ভেবেছিলাম না, অথচ ছোট চাচার বদলতে হয়ে গেল। আর অমত করিনি। বিয়ে শাদি করবি না? স্যার একবার তুমি বলছে, একবার তুই। বেশ উপভোগ লাগলো বিষয়টা। কেকের টুকরোটা চিবিয়ে জবাব দিল, ভাবিনি এখনো। ভাববার সময় আসছে না যাচ্ছে? সময় কোথায় সংসারকে সময় দেবার মতো? সারাদিন দৌড়ের ওপর আছি। আম্মা তো জিনের মতো ঘাড়ের ওপর ভর করে আছে। 3 বেলা ফোন করে কান চিবোচ্ছে। দুপুরের খাবার বেড়ে দিতে মার্জিয়া এলো না। অগত্যা অন্তুকে তদারকি করতে হলো। আব্বুই তুলে তুলে খাওয়াচ্ছিল, সে হাতে হাতে সাহায্য করলো। মাঝে মধ্যেই আব্বুর পুরানো ছাত্ররা আসে আব্বুর কাছে। এরকম সচরাচর দেখা যায় না। ছাত্ররা সচরাচর শিক্ষকদের ভুলে বসে, অথচ আমজাদ সাহেব শিক্ষকের চেয়েও বড় কিছু তার ছাত্রদের কাছে। অন্তু গরুর মাংস তুলে দিল তার প্লেটে। সঙ্গে সঙ্গে মুস্তাকিন মুখ তুলল। গরুর মাংসে সমস্যা আছে আমার, খাই না। আমজাদ সাহেব বললেন, শুনে দিবি তো? আচ্ছা, আরেকটা পরিষ্কার প্লেটে নতুন করে ভাত তুলে দে। মুস্তাকিন বাধা দিল, ব্যাপার না, তার প্রয়োজন হবে না, আপনি শুধু মাংস তুলে নিন। অন্তু একটু অপ্রস্তুত হলো। মাংস কি করে তুলবে? চামচ দিয়ে তুলতে গেলে মুস্তাকিন হাসলো। হাত দিয়ে তুলুন না। পাত থেকে চামচ দিয়ে মাংস তোলা যায়? প্লেট থেকে হাত দিয়ে মাংস তুলে নেওয়ার পর অন্তুর শরীরে অস্বস্তি জেঁকে বসল। খাওয়া শেষ করে হাত মোছার জন্য গামছা চাইল মুস্তাকিন। অন্তুর মনে হলো, আগে যে দুদিন মুস্তাকিনকে দেখেছে খুব পেশাগত, শক্ত লেগেছিল। আজ একদম তা লাগছে না। সহজ, মিশুক ও ব্যক্তিসুলভ লাগছে। তোয়ালেতে হাত মুছে সেটা আবার অন্তুকে ফেরত দেবার সময় অন্তুর দিকে তাকিয়েছিল মুস্তাকিন। বেশ বেলেহাজ দৃষ্টি। অন্তুর মুখ দেখতে পাওয়া যাচ্ছে না। এই বিষয়টাই যেন মুস্তাকিনের কৌতূহল ও অনুরাগ বাড়িয়ে তুলল অন্তুর দিকে মনোযোগী হতে। অন্তুর চেয়ে বেশ খানিকটা লম্বা মুস্তাকিন। প্রশাসনের লোকেদের একটা নির্দিষ্ট লম্বা উচ্চতা থাকে। একটা ঢোক গিলল মুস্তাকিন। ওনার আড়াল করা মুখের ওপর দেখতে পাওয়া চোখ দুটোকে গিলে নিল বোধ হয়। বেশ অস্বস্তিতে পড়ল অন্তু। আমজাদ সাহেব হাত ধুতে রান্নাঘরে উঠে গেছেন, ভিমবার লাগিয়ে হাত ধোয়ার উদ্দেশ্যে। মুস্তাকিন অন্তুকে জিজ্ঞাসা করল, কোন ইয়ারে পড়ছেন? 2nd ইয়ারের ইয়ার ফাইনাল দেব। কোন অনুষদে? LLB। বাপরে, হুবু উকিল ম্যাডাম। অন্তুর কি হলো জানা নেই, কেমন আড়ষ্টতা ভর করলো। মাথাটা নত করে মৃদু হেসেও ফেলল। এই প্রথম বোধ হয় সে আর 5টা মেয়ের মতো কারো সামনেই বেশ অপ্রস্তুত আর সংকুচিত হয়ে পড়েছে। মুস্তাকিন নিচু আওয়াজে বলল, এর জন্য সমাজের কুকীর্তি নিয়ে বেশ ক্ষোভ আছে আপনার মাঝে। অন্তু কথা ঘোরালো, আমি আপনার অনেক ছোট বোধ হয়। আপনি বলছেন? শুনতে ভালো লাগছে না। ঘাড় চুলকালো মুস্তাকিন। খুব বড়ও না, মানে অন্তত বড় না যে চোখে লাগবে। আমি যখন 8-এ পড়তাম আপনি 3 অথবা 4-এ ছিলেন বোধ হয়, মনে নেই। আমি মেয়েদের তুমি করে বলতে পারি না। নিজের কাছে খুব লেম লাগে ব্যাপারটা। এরা মায়ের জাত, এদের সামনে খুব কুকড়ে যায় আমার তেজ আর শক্তি।
বলা চলে মেয়ে জাতিকে ভয় পাই আমি। মানে ধরুন কি থেকে কি হয়ে যাবে, কোথাও অসম্মান বা তাদের মনে কষ্টের কারণ হবে আমার কোনো কথা বা আচরণ। স্বভাবগত কারণে হলেও আপনি থেকে তুমিতে আসা খাটুনের কাজ হবে। মুস্তাকিনের বলার ধরনটা অবলীল ও সরল ছিল। অন্তুর ভালোই লাগলো শুনতে, হাসি পেল অল্প। আব্বুর ছাত্রের মুখে আব্বুর আদর্শের কথা শোনাটা চমৎকার একটা অনুভূতি বলে মনে হলো অন্তুর। এই আদর্শই তো সে ছোটবেলা থেকে দেখছে আব্বুর মাঝে। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে আমজাদ সাহেবের পেছনে গেল মুস্তাকিন। আমজাদ সাহেব আবার বসলেন নিজের জমিজমার সমস্যার কথা তুলে। সব খুলে বলেছেন। আবারও একবার মনে করালেন। চলে যাবার সময় দরজা অবধি গেলেন আমজাদ সাহেব। আবার আসবে কিন্তু, অবশ্য সময়টা কাটতে চায় না আজকাল। মুস্তাকিন বাড়ির ভেতরে চোখ ঘোরালো। কিছু খুঁজে চলল তার চোখ দুটো। অকারণেই বোধ হয় এই অযাচিত অপ্রাসঙ্গিক চোখের চাহিদা। ব্যতিক্রমে মস্তিষ্ক মনোযোগী হয়। সেদিন অন্তু কার্যালয় থেকে আসার পর বেশ কয়েকবার খেয়ালে এসেছিল অবশ্য এই আলাদা ধাঁচের অপরিচিতার কথা। দেখা পেল টেবিলের ওপর ছিটিয়ে থাকা থালা বাসন গোছাচ্ছে। স্যারকে বিদায় বলে সামান্য গলা উঁচিয়ে অন্তুকে বলল, আসি উকিল ম্যাডাম, মন দিয়ে পড়ুন। আউটসাইডের চিন্তা না করলে বোধ হয় আপনার জন্য ভালো। সমাজ দেখার জন্য আমরা আছি। আপনার পুরো ফোকাস এখন বইয়ের পাতায় হতে হবে। আমজাদ সাহেব মৃদু হাসলেন। দোয়া করিস বাপ, একই জেলায় আছিস, তোদের জুনিয়র, দেখে শুনে রাখিস রাস্তাঘাটে। যেসব কিছু ঘটছে ভার্সিটিতে, চিন্তা হয় ওকে নিয়ে। খুব বেপরোয়া হয়েছে। বেপরোয়াপনা সাধারণত আজব বয়ে আনে। মুস্তাকিন আবার একবার তাকালো অন্তুর দিকে। আপনার মতোই হয়েছে স্যার, আসি। ফ্ল্যাটে যাবেন সময় করে, এক কাপ চা খেয়ে আসবেন ছাত্রর হাতের। অন্তু একবার তাকিয়ে দেখল বাইরের দিকটা। শালটা কাঁধের ওপর তুলে রোদ চশমাটা পরে নিল মুস্তাকিন। মুস্তাকিনের চোখের সামনে জয় এসে দাঁড়ালো। ঘৃণায় মুখে বিরক্তির রেখার ভাঁজ আকারে পড়ল। এই শাল, রোদ চশমা, পাঞ্জাবি সব বেশি জয়কে দেখেছে অন্তু, অথচ এমন সুপুরুষ লাগেনি। পুরুষত্ব একটু হলেও আছে মুস্তাকিনের মাঝে। অন্তত নারীকে সম্মান করার মনুষ্যত্বটুকু আছে। হুট করে দুজনের তুলনা করে ফেলল কেন অন্তু জানে না, কিন্তু আজকাল জয়ের নোংরামিগুলো মাথায় এঁটে থাকা অবস্থায় ব্যতিক্রম এক পুরুষ চরিত্রের উপস্থাপন একটু ভাবতে বাধ্য করলো ওকে। অন্তু একা খেতে বসে খাবারে অনীহা এসে যাচ্ছিল। ভাবির ঘরে গিয়ে দেখল ভাবি উপর হয়ে শুয়ে আছে। ডাকলো, ভাবি আসুন খেয়ে নেই, দুপুর পেরিয়ে যাচ্ছে। আমি খাবো না, মাথা ধরেছে খুব। ডেকো না আমায়। শরীর খারাপ নাকি আপনার? জ্বর টর আসবে হয়তো, চা বানিয়ে দেব, খাবেন? মার্জিয়া জবাব দিল না। অন্তু আর খেলো না। চা খাওয়া যায়। আপন মনেই একটা পরিচিত কল্পিত দৃশ্য ভেসে উঠল চোখের সামনে। তার পরনে সাদা শাড়ি, তার ওপর অ্যাডভোকেটের বিশেষ কালো পোশাকটা। সে কয়েকটা ফাইল হাতে নিয়ে রিক্সা থেকে নেমে সুপ্রিম কোর্টের ফটক পেরিয়ে এগিয়ে যাচ্ছে ভেতরে। ভাবনা ভঙ্গ হলো। পানি ফুটে গেছে। চাপাতি ঢেলে দিয়ে আরেক ভাবনায় মন গেল। চোখের সামনে চিরাচরিত কল্পিত একটা দৃশ্য এসে দাঁড় হওয়া। বাস্তবে তার সুপ্রিম কোর্টের উকিল হিসেবে ভেতরে হেঁটে এগিয়ে চলার মাঝে দূরত্ব কতটুকু, আর সেই দূরত্বের রাস্তাটা সহজ কতটা, ঝঞ্ঝাট আর ঝড়ো হাওয়ার বেগ কেমন, কম না বেশি? রাস্তায় বিছিয়ে আছে রক্তগোলাপের কাঁটা নাকি রক্তাক্ত কৃষ্ণচূড়া? তবে রাস্তার রংটা লালচে। এটা কল্পনা এলো অন্তুর।